পাঠ করছি গৌরী রায়ের লেখা গল্প তোর জন্য। ঘুম খুব পাতলা জয়িতার। ভারী বৃষ্টি আসছে। সন্ধে থেকে বাতাসে মিহি বৃষ্টির ছাঁট মিশে আছে। ইলশে গুঁড়ি বৃষ্টি। শাহিদ বলে এই বৃষ্টিতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ সাগর ছেড়ে নদীতে আসে ডিম পাড়তে। ডায়মন্ড হারবার মোহনা ঘেঁষে গ্রাম ওদের। ভাত খেয়ে 10টা নাগাদ নৌকা নিয়ে বেরিয়েছে শাহিদ। একা বাড়িতে, চারিদিকে ঘুটঘুটটি অন্ধকার। বড় ডাকাবুকো মেয়ে জয়িতা। ভয় ওর কুষ্ঠিতে লেখা নেই। হাওয়ার সাথে বৃষ্টি বেগ বাড়ছে। বড় বড় ফোঁটাগুলো টিনের চালে যেন যুদ্ধ লাগিয়েছে। রাত কত হবে? একটা ছোট টাইম পিস ঘড়ি থাকে কুলুঙ্গির তাকটায়। মোবাইলের টর্চ জেলে দেখে 2 বেজে 10 মিনিট। কান খাড়া করে জয়িতা। ছপ ছপ। কেউ আসছে জলপাড়িয়ে। শাহিদ না থাকলে ঘাস কাটার টাঙ্গিটা পাশে নিয়ে শোয়। জয়িতার কান বলছে একজন নয়, 2-3 জন হবে। হালে এদিকে কজন নতুন লোকের আমদানি হয়েছে। থানা থেকে হাবিলদার ঘরে ঘরে বলে গেছে তেমন কিছু চোখে পড়লে যেন থানায় রিপোর্ট করে। খবরটা থানায় জানাতে হবে। ঘুম একবার চটে গেলে সহজে ঘুম আসে না। আলো জ্বালাতে গিয়ে বোঝে কারেন্ট নেই। একটা হ্যারিকেন সবসময়ের জন্য তৈরি থাকে। চৌকিতলা থেকে বের করে সুতোর বাক্স, লাল, নীল, হলুদ, সবুজ, কত রং। শাড়ির পাড়ে ফুটে উঠতে থাকে নানান নকশা। ডায়মন্ড হারবার স্টেশনের কাছেই বাড়ি বাবা ছুতুর মিস্ত্রি। বাড়ির সামনে ছোট একটা দোকান ছিল। কোনো মতে খুঁড়িয়ে চলতো ওদের সংসার। 5 ছেলে মেয়ে নিয়ে নাজেহাল বাবা। 8 বছর বয়সেই জয়িতাকে রোজগারের রাস্তা দেখে নিতে বলেছিল। চিররুগ্ন মা যতদিন যাচ্ছে বিছানায় মিশে যাচ্ছে। 2টো ভালো খেতে পেলে হয়তো সুস্থ হতে পারত। একদিন মাধব পিসির হাত ধরে ডাক্তারবাবুর বাংলোয় এসে উঠেছিল জয়িতা। বৌদিও চাকরি করে। 4 বছরের দামাল ছেলে ডাকুর দেখাশোনার কাজেই লেগে গেল সে। দুবেলা খাবার ছাড়াও 500 টাকা। অনেক তখন ওদের কাছে। ছোট ভাই বোনগুলো না খেয়ে আছে। ভাবলে গলা দিয়ে ভালো খাবার নামতে চাইতো না। মাধব পিসি রোজ সন্ধ্যায় ফিরে যেত বাড়ি। নিজের খাবার থেকে বাঁচিয়ে ওদের জন্য খাবার পাঠানোর চেষ্টা করত জয়িতা। একদিন বৌদির চোখে পড়ে গেল। বড় মনের মানুষ ছিল 2জন। এরপর থেকে ছোট বোন 2টোর খাবার গুছিয়ে দিত বৌদি। আস্তে আস্তে কেমন বড় হয়ে গেল সে। সংসারের সব দায়িত্ব একাই নিয়ে নিল। মাধব পিসির বয়স হয়েছে, আর আসে না কাজে। ছোট বোন 2টো খুঁটে খেতে শিখেছে। ভাই 2টো ভিন্ন রাজ্যে কাজের খোঁজে। এই বৌদি হাতে করে শিখিয়েছিল সুতোর কাজ। বৌদির বুটিক আছে কলকাতায়। কলকাতায় ফ্ল্যাট কিনেছে ডাকুর পড়ার সুবিধার জন্য। জয়িতাকে নিয়ে যেতে চেয়েছিল বৌদি। ততদিন শাহিদের সঙ্গে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েছে। ছেলেটা কে রে জয়ী? দেখতে কিন্তু বেশ, তোর সঙ্গে বেশ মানাবে। মাথা নিচু করে নখ খুঁটছিল জয়িতা। যা বোঝার বুঝে নিয়েছিল বৌদি। আজকাল হিন্দু মুসলিম নিয়ে কেউ চিন্তা করে না। যাবার আগে বিয়ের কাপড়, কানের মাকড়ি, নাকছাবি গুছিয়ে দিয়েছিল। বৌদি চলে গেল। এই কাপড়ের কাজের জন্য এখনও যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। মাসে একবার লোক পাঠিয়ে কাপড় নকশা পাঠিয়ে দেয় বৌদি। তারপর মুঠোফোন তো আছেই। মাস গেলে 1000-10 টাকা রোজগার হয়। শাহিদ কখনো এই পয়সায় হাত দেয় না। সবটাই জয়িতার অ্যাকাউন্টে জমা থাকে। অনেক পরিকল্পনা ওর। একদিন নিজেই বুটিক খুলবে, গ্রামের বউ মেয়েদের সঙ্গে নিয়ে। চোখ লেগে গেছে। সেলাইয়ের সরঞ্জাম সরিয়ে রেখে ঘুমে ঢলে পড়ে। ঘুম যখন ভাঙল বেশ বেলা হয়ে গেছে। ঘড়ির দিকে তাকাতেই চমকে ওঠে। 8টা বাজে। দরজা জানলা বন্ধ, তবু ঝড়ে শোঁশো আওয়াজ। মনে হচ্ছে গাছগুলো যেন যুদ্ধে মেতেছে। কোনো মতে দরজা খোলে। আকাশ কালো করে মেঘ। একরাশ শুকনো পাতা ছুটে আসে ওকে লক্ষ্য করে। ওর মতো সাহসী মেয়েও কেঁপে ওঠে। কাল শাহিদ বলেছিল বটে, রেডিওতে বলেছে ঝড় আসার সম্ভাবনার কথা। শুনেই বেরোতে নিষেধ করেছিল জয়িতা। সেই কথায় পাত্তা দেয়নি। বলেছিল মাছ ধরাদের ওটুকু রিস্ক নিয়েই চলতে হয়। তারপর শাহিদের আদরে সব কথা চাপা পড়ে যায়। কি হবে এখন? কোথায় খোঁজ করবে সে? হঠাৎ জয়িতার মনে পড়ে যায় এই মাসে মাসিক হয়নি। বলবো বলবো করেও বলা হয়নি শাহিদকে। আসলে আর একটু কনফার্ম হতে চেয়েছিল। তলপেট চেপে ধরে। দরজা বন্ধ করে ভূতের মতো বসে থাকে চৌকিতে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগ বাড়তে থাকে, সঙ্গে মুষলধারায় বৃষ্টি। জয়িতার মনে হয় টিনের ছাদ উড়ে যাবে। ঘরে মা দুর্গার ছবি টানানো আছে, তার সামনেই উপুড় হয়ে পড়ে। মুসলিম ঘরের বউ হলেও নিজে নিজে ধর্ম মেনে চলে ওরা। কোনোদিন সে নামাজ পড়েনি বা মসজিদে যায়নি। এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না শাহিদের। মুক্ত মনের মানুষ। ঝড় কমেছে, কিন্তু বৃষ্টির কামাই নেই। উঠোনে এক পুকুর জল, পুকুর ভেসে গেছে। উঠোনেই মাছ খলবল করছে। অন্য সময় হলে মহা উৎসাহে মাছ ধরত, আজ হাত পা সব যেন অচল। টানা 3 দিন চলল দুর্যোগ। ঘরের চাল অর্ধেক উড়ে গেছে। 3 দিন অনবরত বৌদির পাঠানো সেলাই কাপড়গুলো বাঁচানোর চেষ্টা করে গেছে জয়িতা। সকালে দেখে পাশে রান্নাঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে মিশে গেছে মাটির সাথে। ফুঁপিয়ে কেঁদে ওঠে। সারা উঠোনে জলে ভাসছে ও শখের ঘর সংসার। হাঁড়ি, কড়াই, গামলা, বাটি, এই 3 দিন ঘরে থাকা চিঁড়েমুড়ি খেয়ে কাটিয়েছে। শরীরে তাগদ নেই। কোমরে কাপড় জড়িয়ে উঠোনে নামতে গিয়ে মাথা কেমন ঘুরে যায়। একটু একটু করে ঘরের বারান্দায় জড়ো করে সব। বারান্দার কোনায় 3টে ইঁট পেতে উনুন ধরানোর চেষ্টা করে। ভেজা কাঠ, প্রচুর ধোঁয়া উঠলেও একসময় আগুন ধরে যায়। উঠোনের জল ভালো করে ফুটিয়ে সেঁকে নেয়। চৌকির তলায় চাল ডালের টিন থাকে। দুজনের মতো চালে ডালে বসিয়ে দেয় জয়িতা। মাটির কলসিতে 1 গ্লাস মাত্র খাবার জল পড়ে আছে। 1 ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে নিল সে। বড় ক্লান্তি, শরীর যেন চলে না। শাহিদের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। মাথায় কারো হাত পড়তে ধর্মর করে উঠে বসে। সামনে শাহিদকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বউকে, কাঁদিস না, ফিরে তো এলাম। এই 4 দিন মৃত্যুকে চোখের সামনে দেখেছে শাহিদ। কি প্রচণ্ড ঝড় বৃষ্টি। একটা খাঁড়িতে আটকে যায় ওদের নৌকা। যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। দলনেতার নির্দেশে সামনের ঘাস বনে নেমে যায় সবাই। 1 বুক ঘাস, 1 বুক জলে সারা রাত কাটিয়ে ভোরের আলো ফুটলে পা টেনে এগোতে থাকে ডাঙার দিকে। ততক্ষণে ধারালো ঘাসে ক্ষত বিক্ষত সকলের গা। বড় বড় জোঁক রক্ত খেয়ে টইটুম্বুর। ভাতে ভাত খেয়ে শুয়ে পড়ল দুজনে। চৌকির অর্ধেক বিছানা শুকনো, ওতেই কুলিয়ে গেল দুজনার। এত ক্লান্তি, তবুও ঘুম নেই। এই 3 দিন সে কখনো ভাবেনি ফিরে আসতে পারবে। মইদুলের ফুলে ওঠা চেহারাটা চোখের সামনে ভাসছে। মরার আগে হাত দুটো জড়িয়ে ধরেছিল। চোখ থেকে অনবরত পানি পড়ছিল। কিছু বলতে চাইছিল, পারেনি। শয়ে শয়ে শকুন আকাশ কালো করেছে দেখেই সার্চ পার্টি ওদের খুঁজে পায়। মইদুলকে ছাড়াই চলে এলো ওরা। কোনো মতে ভেজা মাটি চাপা দেয় সার্চ পার্টি। ডাঙায় এসেও আতঙ্ক যায় না। রাস্তায় মরে পড়ে আছে গরু, মোষ, চারিদিকে নরক। রাস্তায় খবর পায় হামিদা চাচি মারা গেছে। খবরটা বলেনি বউকে। বড় ভালোবাসত জয়ীকে। শাহিদকে ছটফট করতে দেখে ঘুম ভেঙে যায় জয়িতার। জ্বরে গা পুড়ে যাচ্ছে। কারেন্ট নেই। ঘরে 1 ফোঁটা কেরোসিন নেই যে হ্যারিকেন জ্বালাবে। মোবাইলের চার্জ নেই। অন্ধকার হাতড়ে কুলুঙ্গিতে ঠাকুরের সামনে রাখা প্রদীপ জ্বালায়। বহুকাল ডাক্তার দাদার বাড়িতে থেকেছে। এমার্জেন্সি ওষুধ সবসময় হাতের কাছে রাখে। 2টো জ্বরের ওষুধ নিয়ে খাইয়ে দেয় শাহিদকে। কিছুক্ষণ পরে জ্বর কমেছে মনে হলো। ঘুমাচ্ছে দেখে দরজা খুলে বাইরে আসে জয়িতা। অদ্ভুত একটা দৃশ্য দেখল। আকাশের একাদশীর চাঁদ নেমে এসেছে ওদের উঠোনে। পরের দিন সকালেই লাল পার্টির ছেলেরা আসে, শুকনো খাবার, জলের বোতল আর এমার্জেন্সি ওষুধ নিয়ে। এর মধ্যে একটা ছেলেকে চেনে জয়িতা। ডাক্তার দাদার কাছে আসতো ওষুধের স্যাম্পেল নিয়ে। ওকেই বলে শাহিদের অবস্থার কথা। শাহিদের পায়ের অবস্থা দেখে চমকে ওঠে। বিশ্রীভাবে ফুলে গেছে পা। ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। দেরি হলে পচন শুরু হয়ে যাবে। ওর ফোন থেকে ডাক্তার দাদাকে ফোন করা হলো। ওরাও প্রচণ্ড চিন্তার মধ্যেই আছে ওদের জন্য। দাদা বললেন, চিন্তা করিস না, আমি হসপিটালে বলে দিচ্ছি, ভর্তি করে নেবে। আমরাও রওনা দিচ্ছি এখনই। চেনা ছেলেটির নাম আনন্দ। ওকে কি করতে হবে বলে দিলেন ডাক্তার দাদা। ওদের গাড়ি বড় রাস্তায়। এত জলে গাড়ি আসতে পারবে না। কয়েকটা কাঁচা বাঁশ কেটে মাচা করা হলো, ওতেই শুয়ে আনা হলো গাড়িতে। শাহিদের জ্ঞান নেই। হসপিটালের গেট দিয়ে ঢুকবার সময় শিমুল গাছটার তলার বেদিতে রামকে দেখে চমকে ওঠে জয়িতা। এবার সে সত্যিই ভয় পায়।
শাহিদকে নামানো হচ্ছে, কোমরে হাত দিয়ে সেটা লক্ষ্য করেছে রাম। জোর করে ওর দিক থেকে চোখ সরিয়ে নেয়। হসপিটালে আর এক বিপত্তি। থই থই করছে রোগী। বেড নেই, এক বিছানায় দুজনে। মেঝেতে বিছানা, অনেকের কপালে তাও জোটেনি। গা বমি বমি করতে থাকে। ডাক্তার দাদার কল্যাণে এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেল শাহিদ। হসপিটাল বাড়ি থেকে বেরিয়ে আসে জয়িতা। ওই চত্বরেই রক্তকরবী গাছটার নিচে বসে পড়ে। জল তেষ্টায় প্রচণ্ড খিদেই কাহিল হয়ে পড়েছে। সঙ্গে টাকা থাকা সত্ত্বেও রামের ভয়ে হসপিটালের গেটের বাইরে যেতে পারছে না। সেই রামগুন্ডা, প্রতিদিনের আতঙ্ক ছিল ওর জীবনে। ওকে বিয়ে না করলে শাহিদকে মেরে ফেলার হুমকি দিত। দুদিন গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। বাধ্য হয়ে দাদা বৌদিকে জানিয়েছিল জয়িতা। পুলিশ অ্যারেস্ট করে 6 মাস জেল হয়েছিল রামের। চোখ লেগে গেছিল ক্লান্তিতে। দিদি, সামনে চায়ের দোকানের স্বপন, কিছু বলবি? একটা জলের বোতল আর কিছু স্যান্ডউইচ এগিয়ে দেয়। কে পাঠালো? জিজ্ঞেস করার মতো শক্তি ছিল না। গোগ্রাসে খেতে শুরু করে জয়িতা। অবাক হয়ে ওর খাওয়া দেখছিল স্বপন। খাওয়া শেষে ব্যাগ খুলে টাকা বের করতেই স্বপন বলে, ওর পয়সা তো দেওয়া হয়ে গেছে। কে দিল জানার সময় পায় না জয়িতা। ব্যাগে রাখা ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে ফোন করেছে। শাহিদের অবস্থা ভালো নয়, ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। এখনও এসে পৌঁছয়নি দাদা বৌদি। ফোন করে বৌদি বলে, রাস্তায় আটকে গেছি, খুব জ্যাম। ফুঁপিয়ে ওঠে জয়িতা। হাসপাতাল থেকে বলল রক্ত দিতে হবে। কোথায় যাব? কিছুই তো জানি না। কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না। হসপিটালের ব্লাড ব্যাংকে খোঁজ করো, দাদাও দেখছে। অচল শরীরটা টেনে তোলে জয়িতা। ব্লাড ব্যাংক পরিষ্কার হটিয়ে দেয়। এক ফোঁটা রক্ত নেই। আমার রক্ত নিন নার্স দিদি, আমার স্বামীকে বাঁচান। কেঁদেই চলে জয়িতা। আপনার রক্তের গ্রুপ যে মিলছে না। আচ্ছা, বিপদ হলো, একটু চুপ করে বসুন তো, নইলে দেখুন বি নেগেটিভ রক্ত কেউ ডোনার করে কিনা। মন শক্ত করে জয়িতা। হাসপাতাল থেকে বাইরে আসে। এই অঞ্চলটা খুব পরিচিত। সামনেই একটা ক্লাব আছে, যদি সাহায্য করে কেউ। ওখানেই ছোটে। ক্লাবে তালা বন্ধ। কি করবে? ফিরে আসে হসপিটালে। কাঁচে জানলা দিয়ে দেখে শাহিদ ঘুমাচ্ছে। বুকটা ধক করে ওঠে। ওর মুখে আতঙ্ক দেখে নার্স দিদি হেসে বলে, ভয় নেই, রক্ত দেওয়া হয়েছে, ভালো আছে। জয়িতা না বলে পারে না। কে দিল দিদি রক্ত? ব্যস্ত নার্স হাত দিয়ে পাশের ছোট রুমটা দেখিয়ে দেয়। একটা সবুজ পর্দা টানানো। হাত দিয়ে পর্দা সরাতেই বুকে রক্ত হিম হয়ে জমে যায়। রাম? সাড়া পেয়ে ক্লান্ত চোখ খোলে রামগুন্ডা। একটু ম্লান হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। আমার সবটাই বোধহয় খারাপ ছিল না জয়ী, এইটুকুই বাঁচিয়ে রেখেছিলাম তোর জন্য। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।